থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে আমরা পুরো কোর্সের সামারি করব। তোমাদের একটু জাস্ট আজকের ক্লাসটা খুবই ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা আজকে আমি বলবো কোন জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করব, কোন জায়গাতে কম ফোকাস করব। দ্যাট মিনস আমাকে কি পড়তে হবে না, এই জিনিসটা আজকে আমরা জানবো। আমরা কি পড়তে হবে যতটুকু জানা দরকার, তার চেয়ে অনেক বেশি জানা দরকার আমাদের কি পড়া লাগবে না। তাহলে আমাদের অনেক কিছু হালকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি তোমাদেরকে। একটা জিনিস আমি তোমাদের সাথে কথা বলা হয় নাই, সেটা হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল নলেজ, যেটা আমাদের পরীক্ষায় থাকে। অনেক সময় মানে এরকম হয়, জেনারেল নলেজে 5, বাংলায় 5, ইংরেজিতে 5, ম্যাথে 5, মানে এরকম 20 নাম্বার আমাদের এরকম করে কম্বিনেশন থাকে। অনেক সময় দেখা যায় যে এটা কম্বিনেশন একটু এদিক সেদিক হয়। উম, এই কম্বিনেশনের মধ্যে আমাদের এই 20 নাম্বার আমাদেরকে কিন্তু অবশ্যই ভালো করতে হবে। আমি এগ্রিকালচারে 40-40 পাইলাম, অনেক সময় 45 থাকে, আবার ওইখানে 15 থাকে। 45-15 অথবা 40-20। আমরা যদি এরকম হয় যে ওই ইয়েগুলো আমরা ভালো করে টেক কেয়ার না করি, 45-এ 45 পেয়েও লাভ নাই। দেখা গেল যে আমি আসলে ওই সাবজেক্ট গুলোর খারাপ করার জন্য আমি কিন্তু নাম্বার পাচ্ছি না। এখন ওই সাবজেক্ট গুলো তাহলে আমরা কিভাবে পড়বো? ওই সাবজেক্ট গুলো আসলে আমরা সবাই কিন্তু, আমি তোমাদের প্রথম ক্লাসে একটা কথা বলছি যে আমাদের বাংলাদেশে একটা খাঁচায় আমার সব ডিম রাখার সুযোগ নাই। কোনো কারণে যদি আমার খাঁচা ভেঙে যায় তাহলে সবগুলো ডিমই ভেঙে যাবে। আমাকে কিন্তু আলাদা আলাদা খাঁচায় আলাদা আলাদা করে আমার ডিম রাখতে হবে। আমার 20টা ডিম আছে, আমি 5টা করে 4টা খাঁচায় ডিম রাখবো। তাতে হবে কি, আমার কোনো একটা কারণে যদি 2 খাঁচার ডিম ভেঙে যায় আর 2 খাঁচার ডিম থাকবে। সেক্ষেত্রে তোমাদের যেটা বলি যে তোমরা কিন্তু শুধু রিসার্চ ইনস্টিটিউশনের পরীক্ষা দিচ্ছ না, তোমাদের ইন ফিউচারে প্রাইভেট জবের জন্য প্রিপারেশন থাকবে, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন থাকবে, ব্যাংকের জন্য প্রিপারেশন থাকবে, বিসিএস এর জন্য প্রিপারেশন থাকবে। ওভারঅল সব প্রিপারেশন যখন তোমরা একসাথে নিতে যাবা, তখন কিন্তু তোমার সেখানে অবভিয়াসলি বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, জেনারেল নলেজ পড়তে হবে। ইংরেজিতে তোমরা জানো আমাদের ব্যাংকিং জবগুলোতে, আমাদের ব্যাংকিং এবং কর্পোরেট জবগুলোতে আমাদের কিন্তু যেসব কোশ্চেন হয়, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন করে আইবিএ। এখন আইবি এর স্টাইলটা হচ্ছে যে তারা সিনোনেম, অ্যান্টোনেম, অ্যানালজি, এই কোশ্চেন গুলো বেশি করে। সেক্ষেত্রে সিনোনেম, অ্যান্টোনিম, অ্যানালজি যখন তুমি ওখানে পড়ে আসবে, এইখানে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। একটু একটু বলে রাখি, আমাদের রিসার্চ ইনস্টিটিউশনে যে ইংরেজির প্রশ্নগুলো হয়, একেবারে মানে ওই আইবি স্টাইলের যদি কেউ প্রিলিমিনারি ধারণাটা রাখে, তাহলে এখানে কাভার করতে পারবে ম্যাক্সিমাম। মানে হচ্ছে আইবি স্টাইলে যেসব প্রশ্ন হয় তার একেবারে দুধভাত টাইপের প্রশ্ন হয় আমাদের এই ইয়েতে, এই রিসার্চ ইনস্টিটিউশনের ইংলিশে যে 5 নাম্বার থাকে। আর একটা কথা হচ্ছে যে এখানে খুব, আমি যদি ফ্রিকুয়েন্টলি বলি, লাস্ট 10 ইয়ার্স এর ঘটনা বলি, খুবই কমন কিছু জিনিস আসে। যেমন 1 নাম্বার একটা ভয়েস চেঞ্জ অবশ্যই আসে, মানে খুব যদি মানে মিস না হয়, ভয়েস চেঞ্জ একটা আসে। 2, ন্যারেশন চেঞ্জ অবশ্যই আসে। তাহলে একটা গেল ভয়েস, একটা ন্যারেশন। আর একটা হচ্ছে ট্রান্সলেশন আসে। একটা ট্রান্সলেশন আসে। আবার অনেক সময় এটা ইংলিশ টু বেঙ্গলি, মানে বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি, দুইটাই আসতে পারে। আর হচ্ছে সিনোনেম, অ্যান্টোনিম, এই হচ্ছে কয়েকটা জিনিস ঘুরে ফিরে আমাদের ইংলিশে। এই কয়েকটা প্রশ্নই তোমরা যদি কোশ্চেন স্টাডি করো প্রিভিয়াস ইয়ার্স এর, তাহলে এই কয়েকটা কোশ্চেনই তোমরা পাবা। তাহলে আমার আজকে তোমাদের যদি ইংলিশের কথা বলা হয়, তাহলে ইংলিশে মেজর ফোকাস হচ্ছে ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন, আর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। এই কয়টা জিনিসই মূলত ইংরেজিতে 5 নাম্বারের জন্য আমাদের আসে। আর অনেক সময় প্রিপোজিশন আসতে পারে, যেটা সেন্টেন্সের স্ট্রাকচার যেটা, সেটা আসতে পারে। বাট ইউজুয়ালি এই কয়েকটা ফরম্যাটেই কোশ্চেন হয়। তাহলে ইংরেজির 5 নাম্বার নিয়ে আমার কথা শেষ। এবার হচ্ছে বাংলা। বাংলায় আমাদের যেসব প্রশ্নগুলো আসে আমাদের এই চাকরি পরীক্ষায়, এটাও খুবই সিলি টাইপের প্রশ্ন আসে আমাদের বাংলায়। ইউজুয়ালি ক্লাস 9-10 এর যে বোর্ড ব্যাকরণ বইটা আছে, ক্লাস 9-10 এর যে বোর্ড ব্যাকরণ বইটা আছে, এই বইতে যেসব সমাস, সমাস, সন্ধি বিচ্ছেদ, তারপর হচ্ছে বাগধারা, প্রত্যয়, এই জিনিসগুলো আমার ইয়েতে বেশি আসে, এই রিসার্চ ইনস্টিটিউশনে এই জিনিসগুলো বেশি আসে। সবাই খেয়াল করো। এক হচ্ছে সমাস, দুই হচ্ছে সন্ধি বিচ্ছেদ, 3 নাম্বার হচ্ছে এই যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কিছু প্রত্যয়, কৃত প্রত্যয় বা ইয়ে। তারপরে লাস্টলি হচ্ছে বানান, বাংলা বানান, ওই যে কিছু একেবারে খুবই কমন টাইপের বানান, শুশ্রূষা, মুহুর্মুহু, তারপরে হচ্ছে এই মুমূর্ষু, তারপর হচ্ছে পিপিলিকা,
এই জাতীয় যে বানানগুলো আছে, এই কমন বানানগুলোর মানে একটা লিস্ট তোমরা যদি থাকো, নিশিথিনী, এই যে তোমরা যদি লিস্ট গুলো দেখো যে আমরা ভুল কোন দিকে আকার, কোন দিকে ঋষিকার, কোন দিকে দীর্ঘিকার, কোন দিকে রস্যকার, কোন দিকে দীর্ঘকার, এই জিনিসগুলোর যে ভুলগুলো হয়, এই ভুলগুলো জাস্ট এই ভুলগুলো মানে মূলত আমাদের ইয়ে করতে আসে। তো আমি যদি তোমাদের বলি যে ইয়েতে তোমার বাংলায় গেল, ইংরেজিতে গেল, এখানে খুবই ইয়ে কাছে, এবং এটার ক্ষেত্রে তোমাদের বিসিএস এর প্রিপারেশন যেটা তোমরা নিচ্ছ, সেই প্রিপারেশনটাই হচ্ছে তোমাদের একদম বেস্ট প্রিপারেশন। আর যারা ব্যাংকের আইবিএস স্টাইলে প্রিপারেশন নিচ্ছ, দ্যাটস অলসো গুড। এবং এই দুইটা জায়গায় যাদের প্রিপারেশন আছে, তাদের আলাদা করে রিসার্চ ইনস্টিটিউশনের জন্য, বাংলা ইংরেজি রিসার্চ ইনস্টিটিউশনের জন্য পড়ার একেবারে প্রয়োজন নেই। ওটা তোমরা ওখান থেকে কভার করতে পারবে। এবার জেনারেল নলেজ। জেনারেল নলেজ হচ্ছে আমাদের রিসার্চ ইনস্টিটিউশনে জেনারেল নলেজের ক্ষেত্রে আমাদের যেসব জেনারেল নলেজ আসে, এটা ম্যাক্সিমাম আসে এগ্রিকালচারাল জেনারেল নলেজটা ম্যাক্সিমাম কভার করে। যেমন ধরো, আমি তোমাদেরকে আগেও বলেছি, যেমন ধরো যে কপ 25 বা কপ 23 বা কপ 22 কোথায় হবে বা কোথায় হয়েছিল, এইটা তোমার মনে করো যে এটা এটা তোমার আমাদের কনফারেন্স অফ দ্য পার্টিস, এটা যেহেতু ধরিত্রী সম্মেলন, জলবায়ু পরিবর্তন রিলেটেড ইনফরমেশন, বা তোমার ধরো যে এফএও সদর দপ্তর কোথায়। এখন এফএও কিন্তু একটা এগ্রিকালচার ইনস্টিটিউশন। ইউএনডিপি সদর দপ্তর কোথায়, তারপরে হচ্ছে এখানে যে এব্রিভিয়েশন গুলো আছে, সিমিট বা ইফাত বা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, যেটা এই জাতীয় যত ইনফরমেশন আছে, এগুলার তোমার মানে সদর দপ্তর কোথায়, তারপরে এটার ফুল মিনিং কি, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এই জিনিসগুলো তোমার জেনারেল নলেজ আকারে তোমার ইয়ের মধ্যে আসতে পারে। আর আমি তো তোমাদেরকে আরেকটা তথ্য বলেছি যে তোমার এগ্রিকালচার রিলেটেড জেনারেল নলেজের মধ্যে আমাদের ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম, পাট উৎপাদনে কততম, কৃষিতে জিডিপির পার্সেন্ট কত পার্সেন্ট কৃষি খাত থেকে আসে, বাংলাদেশে ক্রপিং ইন্টেন্সিটি কত পার্সেন্ট, এগুলো কিন্তু এগ্রিকালচারাল জেনারেল নলেজ হিসেবে আসে। প্লাস হচ্ছে আমরা তোমাদেরকে গতকালকে একটা পরীক্ষা ছিল, সেখানে বর্তমান বাংলাদেশের কৃষি মন্ত্রীর নাম কি, কেউ কেউ পারছো, কেউ কেউ পারো নাই। কারণ কেউ একজন হয়তো পুরনো এটাই লিখে দিছো যে শহীদ এরকম টাইপের লিখছো। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের জেনারেল নলেজ থেকে কাভার করে। তারপরও অনেক সময় তোমার আসলে এখন জেনারেল নলেজের প্যাটার্ন চেঞ্জ হবে। যদি তোমাকে এর আগে বলি যে জেনারেল নলেজ ছিল যেরকম, যেমন ধরো যে এক সময় জাস্ট 2 ইয়ার্স এগো, যে বাংলাদেশের শস্য চিত্রে বঙ্গবন্ধুর ছবি, এটা কোন জায়গায় পাওয়া গেছে, বা কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধুর পুরস্কার কে পেয়েছেন এই বছর, এই পুরস্কার, এই জিনিসগুলো আগে আসতো। তো এখন এখন হয়তো প্যাটার্ন চেঞ্জ হবে, যে খাল খনন কর্মসূচি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে, বা বর্তমান সরকারের খাল খনন কর্মসূচি নিয়ে বা পদ্মা ব্যারেজ নিয়ে ইনফরমেশন থাকতে পারে, বাট দ্যাট ইজ অলসো রিলেটেড উইথ এগ্রিকালচারাল ইনফরমেশন। সো এই জিনিসগুলো আমাদের এগ্রিকালচারাল জেনারেল নলেজ থেকে পড়তে হবে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সিলি, সহজ, কিন্তু তুমি যদি ওইটা মিস করো, তাহলে এই 20 নাম্বারে তোমার অনেক নাম্বার কমে যাবে। কিন্তু এটা কোনোভাবে মিস করা যাবে না। এখন বলতে পারো যে রিসার্চ ইনস্টিটিউশনে এগুলো কেন আসে, কারণ হচ্ছে যে তুমি একজন রিসার্চ ইনস্টিটিউশনে যত ভালো রিসার্চারই হোক, তুমি একজন বাংলাদেশের নাগরিক, তুমি একজন অফিসার, তোমাকে বেসিক কিছু জিনিস তোমাকে জানতে হবে, বেসিক ম্যানার্স, বেসিক ইকোনমি, বাংলাদেশের বেসিক ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, ওভারঅল এই জিনিসগুলো জানতে হবে। তো জেনারেল নলেজ গেল, বাংলা গেল, ইংরেজি গেল, এবার হচ্ছে ম্যাথ। ম্যাথের ব্যাপারটা কিন্তু আমি বলছি যে এগ্রিকালচারাল ম্যাথ গুলোই আমাদের ম্যাক্সিমাম আসে। এগ্রিকালচারাল ম্যাথের মধ্যে মূলত আমাদের V1 S1 রিলেটেড ম্যাথ গুলো যেগুলো আসে, এর বাইরে হচ্ছে যে আমাদের ঐকিক নিয়মে আমাদের কোন একটা ফার্টিলাইজারের মধ্যে কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট আছে, আমাদের দিতে হবে কতটুকু ফার্টিলাইজার, সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট কত পার্সেন্ট দিতে হবে, এই যে কোশ্চেন গুলো আসে, এগুলোই ম্যাক্সিমাম আসে। অথবা তোমার কম্পোস্টের হিসাব, এর হিসাব, সেক্ষেত্রে নিউট্রিয়েন্টের ইয়েটা জানতে হয়। আর সিড রেট রিলেটেড অঙ্কগুলো আসে তোমার, যে 1 হেক্টর জমির জন্য কতটুকু তোমার ইয়ে করতে হবে, এই, কতটুকু তোমার জমিতে ইয়ে হয়, মানে উৎপাদন হয়, এই রিলেটেড তোমার আমাদের ইনফরমেশন গুলো লাগবে। সেক্ষেত্রে এগ্রিকালচারাল জেনারেল নলেজ, এগ্রিকালচারাল ম্যাথ, বাংলা, ইংরেজি, এই কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে আমাদের এই সাবজেক্টগুলোতে। তো এখন যদি বলো যে ভাইয়া আমাদেরকে জেনারেল নলেজ পড়ান বা বাংলা পড়ান, ইংরেজি পড়ান, এটা আসলে আমার পক্ষে সম্ভব না, এবং এটা একটা হিউজ সাবজেক্ট ওরিয়েন্টেড টপিকস। এটা তোমাদের বিসিএস এর একটা বই, দুইটা বই, তিনটা বই, হ্যাঁ, সেটা তোমাদের যেটা বেস্ট বই সেটা থেকেই তোমরা এটা কভার করবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের যে না বলা কথার মধ্যে এগুলো ছিল। আর বলা কথার কথাগুলো এখন আমরা পরে বলবো। তো তোমাদের কারো কোনো কথা আছে কিনা এই রিলেটেড? আজগর, কোনো কথা আছে? হৃদয় বোধহয় কিছু বলতে চাচ্ছিল। না স্যার, থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ, হৃদয় বলো। আর হচ্ছে একটা ক্লাসে বলছিলেন যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন অফ বাংলাদেশ নিয়ে একটা সম্ভবত পিডিএফ বা একটা ফাইল আমাদের প্রোভাইড করবেন ওকে ওকে, পড়ার তুমি জন্য একটু একটা আমাকে বলে তোমরা নিন। একটু আমাকে গ্রুপে জাস্ট একটু নক করো, ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনের ফাইনাল যেটা একদম লেটেস্ট, যেটা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন হচ্ছে বর্তমানে বাংলাদেশে দেখো। এটা তোমাদের আজকে দিলে হবে কি, অবশ্যই পড়ে রাখতে হবে। অর্থনৈতিক সমীক্ষা, যেটা অর্থনৈতিক সমীক্ষার মধ্যে প্রথম ইয়েটাই হচ্ছে সামারি, এক্সিকিউটিভ সামারি যেটা বলে ফার্স্ট পেজটা। এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। বাংলাদেশের বর্তমানে গড় আয় কত, পুরুষদের গড় আয় কত, মহিলাদের গড় আয় কত, বাংলাদেশের মাথা পিছু ইনকাম কত, বাংলাদেশের মানুষের আহ, ইয়ে কত, জন্মহার কত, মৃত্যু হার কত, তারপর হচ্ছে যে তোমার ওই জিডিপি সংক্রান্ত ব্যাপার যেগুলো আছে, তারপর হচ্ছে যে উম, ঘনত্ব প্রতি ঘন ফুটে, ঘন কিলোমিটারে কত লোক বসবাস করে। এই জিনিসগুলো তোমার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। ওকে নাইস, এটা আমি তোমাদের দিয়ে দেবো। আর কার কোনো কথা আছে এটা এই জাতীয়, আমি যে কথাগুলো জিজ্ঞেস করেছি, বাংলা ইংরেজি জেনারেল নলেজ এই রিলেটেড কোনো কথা? তো তাহলে স্যার ওকে, স্যার বাংলা আরেকটা ইংরেজি, বিষয়। আশিস আশিস প্লিজ। হ্যাঁ স্যার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে যেটা বললেন, তাহলে মোটামুটি যে বিষয়গুলো বললেন এই বিষয়গুলো থেকে কি দেখলে হবে নাকি আমরা যখন ওই যে অ্যাডমিশনে প্রিপারেশন নিতাম মোটামুটি বলা যায় যে সবই পড়া লাগতো? দেখা যাচ্ছে যে আন্তর্জাতিকও পড়া লাগছে, বাংলাদেশ, নাকি স্যার এটার কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে অনেক সময় স্যার? না 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 গত না, কয়েকটা সিলেবাস নেই, ইনসিডেন্ট সিলেবাস নেই, সিলেবাস নেই সিলেবাস নেই, কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোনো মেনশন করা নাই, বিসিএস এ যেমন সিলেবাস আছে, এখানে কোনো জি সিলেবাস স্যার। নাই। হ্যাঁ, বাট আচ্ছা এখানে আচ্ছা আমি আচ্ছা। তোমাদেরকে বলতেছি, এখানে প্রশ্নগুলো বিসিএস এর আদলেই হয় বা এই আর আদলেই হয়, কিন্তু বড় জিনিসটা হচ্ছে যে তোমার এখানে প্রশ্নগুলো কম্পারেটিভলি ইজি হয়। কারণ প্রশ্নটা করে কারা, দেখো বাংলা সাহিত্যের কোনো টিচার প্রশ্ন করতেছে না, কিংবা তোমার ইংরেজি সাহিত্যের কোনো টিচার প্রশ্ন করতেছে না। খুবই দেখো, যারা বাড়ি ব্রিড, যারা সায়েন্টিস্ট এবং খুবই সিনিয়র সায়েন্টিস্ট, একদম জবের শেষ দিকে আছে, তারা প্রশ্ন করতেছে। এবং এই ধরনের লোকেদের মাথায় দেখো, তোমাদের গ্রামের যদি কোনো টিচারকে দেখো, সেই পুরোনো দিনের টিচার এখনো দিকে সে, এই এখনকার পোলাপান না, তুই কিছু ইংরেজি বলতে পারে না, বল দেখি এই মুষলধারে বৃষ্টি হচ্ছে ইংরেজি কি, কিংবা বলতো রামের আর সাত ভাই ইংরেজি কি, এরকম কিছু প্রশ্ন তারা, কমন কিছু প্রশ্ন তারা এখনো ধরে রাখে। ওই জাতীয় প্রশ্নগুলো তাদের মাথায় এখনো ঘুরে। তো আমাদেরও এইখানে তোমাদেরকে বলি যে তোমাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোই হয়। এবং তুমি দেখো জাস্ট লাস্ট 10 ইয়ার্স এর যদি বাংলা ইংরেজি জেনারেল নলেজের প্রশ্নগুলো দেখো, তাহলে দেখবা যে এই ধরনের প্রশ্নগুলোই হয়। হ্যাঁ, অতএব এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। এবং এটা তোমরা প্রিপারেশনটা তো তোমরা অন্য জবের জন্য যেটা নিবা সেটাই। তবে এখন কথা হচ্ছে, এটার জন্য কি ডিপ প্রিপারেশন নিবো নাকি? দেখো, ডিপ নিলে হবে কি, কেউ হয়তো বা 20টার মধ্যে 13টা পারলো নর্মাল প্রিপারেশন নিয়ে, হয়তোবা আমি যেসব প্রশ্নগুলো বললাম, সমাস, সন্ধি বিচ্ছেদ, সিনোনিম, অ্যান্টোনিম, বাংলা বানান, ইংরেজি বানান, ভার্ব, ন্যারেশন, এই কয়েকটা জিনিস এ নিয়ে 20-এর মধ্যে 13 পাইলো। কিন্তু যে তোমার আরেকটু ডেপথ বেশি নিয়ে আরেকটু ডিটেইল পড়ে, সে যদি 20-এর মধ্যে 17 পায়, তাহলে সে তো তোমার চেয়ে 4 নাম্বার বেশি পাইলো। অতএব আমি কখনোই বলবো না যে তুমি একটু প্রিপারেশন নিয়ে তুমি স্যাটিসফাইড থাকো। স্যাটিসফ্যাকশন লেভেলের একটা শব্দ ইয়ে বলি তোমাকে, এক্সিলেন্স হ্যাজ নো ফিনিশিং লাইন। নো ফিনিশিং লাইন, তুমি চেষ্টা করবা ম্যাক্সিমাম লেভেলে, সেটা এইটার জন্য না হোক, তুমি যা দেখো যে অন্য একটা জবের জন্য তুমি খুব ভালো ফিট করতেছো, তুমি রিসার্চ ইনস্টিটিউশন প্রিপারেশন নিচ্ছ, যা দেখা যাবে বিসিএস এর জন্য 5টা প্রশ্ন তুমি কমন পড়ে দিচ্ছ, বিসিএস এ অনেক সময় এগ্রিকালচার রিলেটেড বেশ কিছু তথ্য চলে আসে। সো এই জিনিসটা কখনোই আলাদা করে দেখার সুযোগ নাই, প্রিপারেশন এজ এ হোল নিতে থাকো। রিসার্চ ইনস্টিটিউশনের জন্য আমি যেভাবে প্রিপারেশন নিতে বলছি ওইভাবে আগাইতে থাকো। অন্য কেউ কিছু বলবে? ওকে স্যার। স্যার আমার আরেকটা বিষয় জানা ছিল। হ্যাঁ, হৃদয় বলো। স্যার হচ্ছে আমরা যে প্রিপারেশনটা নিলাম এটা মোরালেস বাড়ি অনেকটাই ইনকম্পাস করে, এবং অন্যান্য যে রিসার্চ আছে যেমন চা গবেষণা বা পাট ইক্ষু এগুলোর ক্ষেত্রে স্যার হচ্ছে কিছু কিছু প্রশ্ন ব্যতিক্রম থাকে। তা আমরা যেমন ধানের ক্ষেত্রে দেখলাম কিছু কিছু ভ্যারাইটি থাকে খুবই হাইলি ফোকাসড, তারপর কিছু বাড়ির বিভিন্ন ক্রপের দেখলাম। তো ইক্ষু বা হচ্ছে চা বা এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ফোকাসড ক্রপ থাকে। তো সেগুলোতে দেখা যায় একটা দুইটা প্রশ্ন যেহেতু তাদের ইনস্টিটিউটের পরীক্ষা সেখানে দিয়ে দেয়। তো সেই সকল ক্ষেত্রে আমরা কোন কোন ক্রপ গুলোকে ফোকাস করতে পারি, লাইক পাটের ওকে ক্ষেত্রে ওকে, বা এই চায়ের কথাটা, ক্ষেত্রে? থ্যাংক ইউ নিফাত। হৃদয়, আমি তোমার কথা বুঝতে পারছি। মানে আজকের ক্লাসে আমার সেই কথাগুলোই বলার কথা অ্যাকচুয়ালি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবাইকে বলি, যে ইনস্টিটিউশনে চাকরির পরীক্ষা দিতে যাব সেই ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রচুর তথ্য আছে। স্পেশালি সবাই খেয়াল করো, ওই ইনস্টিটিউশনের ওয়েবসাইটে তোমার যেটা বাৎসরিক প্রতিবেদন যেটা আছে,
একেবারে লাস্ট যেসব মানে তোমার মানে ধরো যে বাৎসরিক প্রতিবেদনটা তুমি ওই ওয়েবসাইটে ঢুকবা, প্রতিবেদন, রিপোর্ট, পাবলিকেশন, প্রকাশনা, এরকম অনেকগুলো ইয়ে আছে, সেকশন আছে। ওখানে বাৎসরিক প্রতিবেদনের সর্বশেষ বছরের প্রতিবেদনটা তুমি ই করবা, সেখানে এক্সিকিউটিভ সামারিটা পড়বা, মানে এক্সিকিউটিভ সামারি মানে শুরুতে একটা সামারি থাকে, সেটা তোমরা পড়বা। পড়ার পর তারপরে হচ্ছে তোমরা ওই ইয়ের ডিটেল গুলো মোটামুটি একটু ভিতরে পড়বা, তাহলে বুঝতে পারবা ওই ডিপার্টমেন্টের মেজর ফোকাসটা কোন দিকে, রিসেন্টলি কি কি ইস্যু তারা কাজ করতেছে, কি কি বিষয় তারা কাজ করতেছে, ওই জিনিসগুলো তোমরা মানে পড়তে হবে মাস্ট। প্লাস ওই প্রত্যেকটা ওয়েবসাইটে, যেমন ধরো আজকে যদি তোমার জুট রিসার্চ ইনস্টিটিউশনে তোমার ইয়ে পরীক্ষা হয়, সেটা হওয়ার কথা অনেকদিন ধরেই, তাহলে জুটের পরীক্ষার ক্ষেত্রে তোমার দেখো এক একটা এক্সক্লুসিভলি আমি তোমাদেরকে যদি বলি, বা আমি যেগুলো পড়াইছি ওভারঅল বাড়ি, ব্রি, বিনা, তারপরে গম গবেষণা ইনস্টিটিউট, এইগুলোর মধ্যে মোরলেস এই প্রশ্ন এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু স্পেসিফিকলি দেখো সুগার কেন ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট বা জুট রিসার্চ ইনস্টিটিউট, বা তোমার ধরো যে এই দুইটার কথা যদি বলি, সেক্ষেত্রে জুটের স্পেসিফিক যেসব তথ্য আছে, জুট রিলেটেড যত তথ্য আছে, জুটের যত রোগ বালাই আছে, জুটের যত ভ্যারাইটি আছে, ইভেন তোমরা জানো কিনা একটু বলে রাখি, জুটের প্রশ্ন দুই ভাগে প্রশ্ন হয়। ধরো যে 100 নাম্বারের মধ্যে প্রথম মানে 60 নাম্বারের যে পরীক্ষা হয়, এই 60 নাম্বারের মধ্যে তোমার 20 নাম্বার তো হচ্ছে বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, ওইটা সবাই পারবে। বাকি 40 নাম্বারের প্রশ্ন হয় দুই ভাগ করে, 20 নাম্বার হয় এগ্রিকালচার রিলেটেড তথ্য, আর 20 নাম্বার হয় টেক্সটাইল রিলেটেড তথ্য। 20 নাম্বার যেটা এগ্রিকালচার রিলেটেড তথ্য হয়, এটা কিন্তু এগ্রিকালচারের স্টুডেন্টরা খুবই ভালো পারে, কিন্তু টেক্সটাইলের যে 20, ওই 20-এর মধ্যে দেখা যায় সে 2-3ও পারে না। আবার টেক্সটাইলের স্টুডেন্টরা যে 20 নাম্বার টেক্সটাইল থেকে কোশ্চেন হয় ওটা খুবই ভালো পারে, আর এগ্রিকালচার রিলেটেড ইয়ে থেকে খুব বেশি ভালো পারে না। এখন তুমি যদি আমাকে বলো ভাইয়া তাহলে টেক্সটাইল রিলেটেড তথ্য তো আপনি আমার পড়াইলেন না, এখন টেক্সটাইল রিলেটেড তথ্য আমার পক্ষে পড়ানো সম্ভব না, এটা কোনো কিছু কই আছে না আছে জানি না। যদি তোমরা লাস্ট 2 ইয়ার্স এর বা 3 ইয়ার্স এর কোশ্চেন দেখো, টেক্সটাইল রিলেটেড তোমার যেমন ধরো কিছু বলি যে তোমার পাটের ব্লিচিং করা হয় কি দিয়ে, কিংবা তোমার পাটের তোমার ওই যে সুতার টাকটিলিটি মানে সুতাটা কতটুকু শক্ত হয়, এটা কিভাবে পরিমাপ করা হয়, তারপরে তোমার সুতা থেকে দুর্গন্ধ ছড়ানোর প্রক্রিয়া কি, এই জাতীয় যত টেক্সটাইল রিলেটেড যত ইনফরমেশন আছে সব তোমার ওইখানে আসে। তবে এরকম কিছু যদি তথ্য তোমার ওই বই ইয়েতে ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো তথ্য আছে, হ্যাঁ। তোমাকে একটা ওয়েবসাইটের নাম বলি, জেপিডিসি, জুট প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, জুট প্রমোশন এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, সবাই রেকর্ড থেকে পরে একটু নোট করে রেখো। এই জেপিডিসি হচ্ছে তারা পাটের বিভিন্ন রকম প্রোডাক্ট সারা বিশ্বেই রপ্তানি করার জন্য তারা কাজ করে। এই জেপিডিসি হচ্ছে পাট গবেষণা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্যারালাল অর্গানাইজেশন। তো পাট গবেষণা এবং জেপিডিসির ওয়েবসাইটে যত তথ্য আছে, যেমন ধরো যে পাট রিলেটেড যত তোমার মানে পাটের ফিজিক্যাল স্ট্রাকচার রিলেটেড, সেলুলোজ স্ট্রাকচার, এগুলোর দৈর্ঘ্য কতটুকু, ডাক্টিলিটি কতটুকু, টেক্সটাইল রিলেটেড ইনফরমেশন গুলো ওইখানেও কিছু আছে। ওই ওয়েবসাইট থেকে যদি ওই তথ্যগুলো শিখে ফেলো, তাহলে তুমি কিন্তু টেক্সটাইলে অন্ততপক্ষে 5-7 নাম্বার পাবা। টেক্সটাইল থেকে যে 5-7 নাম্বার বা 10 নাম্বার যে পাবে, সে অবভিয়াসলি সে খুবই ভালো করবে, কারণ এই সে যদি তার এই 20-এর মধ্যে 20 ক্যারি করতে পারে বা 16-17 ক্যারি করতে পারে, ওই 10 মিলে তার একটা খুব ভালো অবস্থান হবে। আবার তোমার সাবজেক্টের ওরিয়েন্টেড যে বিষয়গুলো বললাম এগুলো তো জানাই লাগবে। আর জুটের যত তথ্য আছে, এক কথায় জুটের দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী সব তোমার এখান থেকে শিখে ফেলতে হবে। এটা গেল জুটের ক্ষেত্রে। ঠিক সেম সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউশনে যেহেতু সুগার ক্রপই একটা জিনিস, এখানে খুব বেশি আলাদা কিছু নাই। সেক্ষেত্রে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউশনের কিছু টেকনিক্যাল জিনিস আছে যেটা তোমার ওই ওদের বার্ষিক প্রতিবেদনে এবং ওয়েবসাইটের তথ্য থেকে পাওয়া যায়। টেকনিক্যাল রিপোর্ট গুলা কি তোমরা জানো? এই সুগার কেন তোমার এই ইয়ে করা হয়, তোমার সুগার ক্রপ যারা করে তারা কিন্তু তোমার আখ কেনা বেচা করার জন্য কিছু অ্যাপ আছে, পুরজি বলা হয়, পুরজি, পুরজি নামে একটা অ্যাপ আছে, সেটার মাধ্যমে তারা আখ কেনে বিক্রি করে, কখন কতটুকু লাগবে এরকম। তারপরে তোমার সুগার ক্রপ প্রসেসে তোমার ইঞ্জিনিয়ারিং কিছু সাইট আছে, যেমন ক্রাশিং ইয়ে কোয়ালিটি, তারপরে ইয়ে এগুলো তোমার যেমন ধরো যে সুগারের তোমার ওই যে সুগার যে তোমরা এগ্রিকেমিস্ট্রিতে পড়েছো, যে সুগার যখন ব্যাগাসি ডেভেলপ করে, তারপরে পানিটা ইয়েটাকে যে রসটাকে কিভাবে পিউরিফাই করে, ব্লিচিং করে, এখান থেকে তোমার ওয়াটার রিমুভ করে, ড্রাইং করে, এই যে তোমার প্রক্রিয়াগুলো, এগুলোর তোমার কিছু তথ্য তোমার ওই ওয়েবসাইটে ওইখান থেকেও আছে। তাহলে সুগার ক্রপের ব্যাপারগুলো তুমি ওইখান থেকে তথ্য নিবা। আর হচ্ছে যে যখন তুমি সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে যাবে, স্বাভাবিকভাবে তোমাকে যদি বলে স্টেভিয়ার সাইন্টিফিক নেম কি, স্টেভিয়া কোন ফ্যামিলির,
তারপরে গোলপাতার সাইন্টিফিক নেম কি, গোলপাতা কোন ফ্যামিলির, গোলপাতা কি চাষ করা হয় কিনা, গোলপাতার ফিজিওলজি কি। তারপরে হচ্ছে তোমার ধরো যে খেজুর গাছে কিভাবে মানে ইয়ে হয়, মানে কোন সিজনে তোমার শীতকালে কেন খেজুর গাছের রস হয়, গ্রীষ্মকালে কেন রস হয় না, জাইলেমে কিভাবে পানি উঠে বা ফ্লুয়েমে কি পানি উঠে কি উঠে না, তারপরে কোন সময় খেজুরের রস মিষ্টি হয়, দিনের বেলা সকালবেলা খেজুরের রস মিষ্টি থাকে, বিকেল বেলা খেজুরের রস কেন খাওয়া যায় না। এই জাতীয় যত তথ্যগুলো আছে সুগার ক্রপ রিলেটেড A to Z শিখে ফেলতে হবে, যে বাংলাদেশের সুগার বিট থেকে কেন সুগার করা যায় না। তো অন্য দেশে সুগার বিট থেকে সুগার করে, সুগার বিটটা কতটুকু উপকারী, সুগার বিটে কি কি নিউট্রিয়েন্ট আছে, সুগার বিটের কালারটা লাল হয় কোন অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতিতে। এই জাতীয় যত তথ্য আছে তোমরা ওখান থেকে মানে সুগার ক্রপ রিলেটেড পড়ে ফেলবে। তাহলে হবে কি, সুগার সুগার ক্রপ গেল, জুট রিসার্চ গেল, তারপরে গেল বাড়ি গেল, ব্রি গেল, বিরা গেল। তারপরে হচ্ছে তোমার হুইট রিসার্চ ইনস্টিটিউটে হুইট রিলেটেড A to Z, তোমরা যত হুইটের, আমি তোমাদেরকে বারবারই বলছি যে হুইটের তোমার এই যে মনোকোক্কাম মানে যেটা হুইট, হেক্সাপ্লয়েড হুইট, এই হেক্সাপ্লয়েড হুইট কিন্তু একদিনে হেক্সাপ্লয়েড ছিল না। তারপরে এটার আগে তোমার ইয়ে ছিল মনোপ্লয়েডই ছিল। তারপরে হুইট, বর্তমান ব্রেড হুইট কিভাবে ইভলিউশন হলো, হুইটের তোমার ক্রোমোজোমের স্ট্রাকচার গুলো কি কি। হুইট একটা জটিল একটা তোমার ক্রপ, হ্যাঁ, এটা কিভাবে আসছে, হুইটের তোমার বেকিং কোয়ালিটি কিভাবে হয়। তোমরা জানো চালের আটার মধ্যে কিন্তু তোমার গ্লুটেন থাকে না, হুইটের মধ্যে গ্লুটেন থাকে। তো গ্লুটেনটা থাকলে চালের বেকিং কোয়ালিটি, আটার বেকিং কোয়ালিটি মানে আটাটা খুব স্টিকি হয়, ওটা দিয়ে রুটি বানানো যায়। চালের আটার ক্ষেত্রে রুটি বানানো যায় না। তো যেটা দিয়ে রুটি বানানো যায় আর যেটা দিয়ে রুটি বানানো যায় না, এটাকে দিয়ে বলা হয় বেকিং কোয়ালিটি। এই বেকিং কোয়ালিটি ডিপেন্ড করতেছে গ্লুটেনের উপর। আবার গ্লাইসেমিক ইন্ডেক্স হুইটের কম, যে কারণে হুইটের রুটি বা গমের রুটি আমরা ডায়াবেটিস রোগীদের খাইতে বলি। আবার চালের রুটি ডায়াবেটিস রোগীদের আমরা খাইতে মানা করি। কেন বলি? চালের মানে ভাত খাইতে মানা করি, কারণ সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই। তাহলে হুইট রিসার্চ ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে যাবা, তুমি যদি গ্লাইসেমিক ইন্ডেক্স না জানো, তুমি যদি বেকিং কোয়ালিটি না জানো, তুমি যদি গ্লুটেন না জানো, তারপরে তাহলে তুমি এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবভিয়াসলি তোমাকে জানতে হবে। সো কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে গেলে কোন ইস্যুগুলো জানতে হবে, এটা কিন্তু তোমার কনসেন্ট্রেট মানে মোটামুটি মাথায় থাকতে হবে। এইবার আসি, তোমার এর বাইরে একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানটা নিয়ে একেবারে আমি আলোচনা করিনি, বা সেটা সেটা হচ্ছে তোমার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান, যেটাকে বলা হয় তোমার হচ্ছে যে কি বলে বার্টার। বার্টানে তোমার তোমার বার্টানে পরীক্ষাগুলো হয়, মানে বার্টানে যারা আছে তারা হচ্ছে মানে দুই ধরনের নিয়োগ পায়। এক হচ্ছে বায়োকেমিস্ট যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে পড়াশোনা করে তারাও আসে। আবার অ্যাপ্লাইড নিউট্রিশন, ফুড নিউট্রিশনে যারা পড়ে আসে, আর এগ্রিকালচারিস্টরা আসে। এখন এখানে কমন কোশ্চেন গুলো হয়, তো কমন কোশ্চেন গুলো হলে তখন তোমার দেখা যায় যে প্রশ্নগুলো কিরকম হয়। তুমি চিন্তা করো, তুমি আর তোমার আরেকটা বন্ধু, সে অ্যাপ্লাইড নিউট্রিশনে পড়ছে বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ছে, তোমাদের দুজনের একই এক্সাম হচ্ছে, তাহলে কি ধরনের প্রশ্ন হতে পারে? ভিটামিন এর ভিটামিন এর আর এর নাম কি, একজন মানুষের ডেইলি রিকমেন্ডেড ইন্ডেক্স আরডিআই কি, আরডিআই মানে হচ্ছে রিকমেন্ডেড ডেইলি ইন্ডেক্স। এখন তুমি ওখানে পরীক্ষা দিতে গেছো, আরডিআই মানে জানো না। তারপরে তোমার ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট, একটা কোনো একটা ফসলের মধ্যে কীটনাশক আছে, সেই কীটনাশক সর্বোচ্চ কতটুকু থাকতে পারে, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম রেসিডুয়াল লিমিট, MRL। ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট, MAL। যদি কোনো একটা ফসলের মধ্যে তোমার কতটুকু মাত্রায় আর্সেনিক আমরা সর্বোচ্চ অ্যালাউ করব, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট। কোনো একটা ফসলে আমরা কতটুকু ক্যাডমিয়াম অ্যালাউ করব, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট, MAL। তাহলে তুমি যদি ইয়ার পরীক্ষায় যাও, ওই যে তোমার নিউট্রিশনের যে পরীক্ষাটা বলতেছি বার্টান, সেখানে তোমার এই জিনিসগুলো ফুড রিলেটেড তথ্যগুলো তোমাকে বেশি বেশি জানতে হবে। যে তোমাকে বলতে পারে সরিষার তেলে কোন খাদ্য মানে কোন উপাদানটা আছে, তো কোন তোমার কি বলে ক্ষতিকর উপাদানটা আছে, ল্যাথাইরিজম রোগ কোন কারণে হয়, কিংবা তোমার আমরা যখন একটা তেল কন্টিনিউয়াস গরম করি, রান্না করি, একটা তেল কয়েকবার করে রান্না করি, সেখানে কি উৎপন্ন হয়, ট্রান্স ফ্যাটি অ্যাসিড বলা হয়। ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে কি কি ক্ষতি করে, ভিটামিন ডি ও ডির অভাবে আমাদের কোথায় হয়, ভিটামিন ডির প্রিকারসরের নাম কি, কেউ কি বলতে পারো ভিটামিন ডির প্রিকারসরের নাম কি? একজন বলো তো। শোনো, এই তোমাদের সাথে করি না, তোমরা আর্গোস্টেরলিনের নাম শুনছো? আর্গোস্টেরল কেউ শোনো নাই? জি স্যার, হ্যাঁ শুনছি। স্যার, এটা শুনছি।
শোনো, শুনছি ভিটামিন ডি স্যার। কিন্তু সূর্যের আলোতে কোনোদিনই ভিটামিন ডি থাকে না। ভিটামিন ডি থাকে আমাদের চামড়ার নিচে, প্রথম পাতলা চামড়াটার নিচে ভিটামিন ডির প্রিকারসর থাকে। সেই প্রিকারসরটা সূর্যের আলো যখন আমাদের বডিতে পড়ে, তখন ওই প্রিকারসরটা উদ্দীপ্ত হয়ে শরীরে আমাদের ভিটামিন ডি রিলিজ করে। এই যে প্রক্রিয়াটা, এখন এই প্রক্রিয়াটা তোমার জানা লাগবে। এখানে তোমার কি ঘটনা ঘটে এগুলো একটু জেনে রাখা লাগবে। তারপরে তোমার ফুড নিউট্রিশন রিলেটেড যে তথ্যগুলো আছে, ওইখানে তোমার ওদের বার্টানের ওয়েবসাইটে একটা বই আছে যে আমরা খাদ্যে তোমার কিভাবে ভেজাল অ্যাডাল্টারেশন কি কিভাবে হয় বাংলাদেশে। হ্যাঁ, ফুড অ্যাডাল্টারেশনের কি কি সিস্টেম। তো তোমাকে ফুড অ্যাডাল্টারেশন করতে গেলে তাহলে তুমি বাংলাদেশে ফুড অ্যাডাল্টারেশন রিলেটেড, তোমাকেই বলি যে তুমি আমাকে 5টা প্রশ্ন করো তো ফুড অ্যাডাল্টারেশন রিলেটেড, তখন তো তুমি কোনো প্রশ্ন খুঁজে পাবে না, আমি খুঁজে পাবো। তোমাকে যদি বলি যে ফল পাকানোর জন্য বাংলাদেশে কয়েকটা বিষাক্ত কেমিক্যালের নাম বলুন যেটা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, অথবা কার্বাইড দিয়ে আম পাকাইলে আম কিভাবে চিনবো, অথবা যদি আমি বলি ইথিলিন দিয়ে যদি আমি কলা পাকাই তাহলে কলা কিভাবে চিনবো, সেটা ক্ষতিকর কি ক্ষতিকর না। তারপরে হচ্ছে যে এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, যেমন তোকে বললাম যে তোমার আমের শেলফ লাইফ কতদিন, কলার শেলফ লাইফ কতদিন। তারপরে হচ্ছে যে পোস্ট হারভেস্ট যত রোগ বালাই ডিজিজ আছে এটা কিভাবে মেনটেন করা যায়, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তারপরে তোমার খাবার গরম করে খেলে কি হয়, খাবার গরম না করে খেলে কি হয়। তারপরে যদি মাইক্রোওয়েভ ওভেনে যদি কোনো খাবার গরম করা হয়, সেটা কি আমাদের জন্য স্বাস্থ্যকর কিনা, নাকি নর্মালি চুলায় খাবার স্বাস্থ্য। তোমরা জানো মাইক্রোওয়েভ ইয়েতে রেডিয়েশন ইয়ে করলে সেখানে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, ফ্রি রেডিকেল মানুষের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। সেই জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের ইউজ না করাটাই বেটার। তাহলে এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এই তথ্যগুলো তোমার ফুড এবং নিউট্রিশন রিলেটেড তথ্য, এবং এটার সাথে এগ্রিকালচারের যে রিলেশন গুলো আছে, যেমন কোন চালে কোন ভিটামিন পাওয়া যায়, কোন খাবারে কত মানুষ ভিটামিন পাওয়া যায়। আনিকাকে যদি জিজ্ঞেস করি, আনিকা তুমি আমার সাথে আজকে একটা উত্তর দাও তো। তোমার উম, বাড়ি তো হচ্ছে কুমিল্লা, তাই না আনিকা? জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত? 200 থেকে 200 ক্যালোরি। মানে 1800 কিলো ক্যালোরি থেকে 2000 কিলো ক্যালোরি। তাহলে তুমি মনে করো বার্টানের প্রিপারেশনটা তোমাকে এইভাবে হয়ে যেতে হবে। তুমি তাহলে বলতে পারো যে এগ্রিকালচারের সম্পর্ক, এগ্রিকালচার আমরাই তো মানে খাদ্য নিয়ে শক্তি নিয়ে আমরাই কথা বলতেছি। সো আমাদের এই তথ্যগুলো আমাদের বার্টানের জন্য জানতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, এইবার আমরা তাহলে তোমার যতগুলো প্রতিষ্ঠান আছে ততগুলো প্রতিষ্ঠান সম্বন্ধে আমাদের একটা ভালো ওভারঅল আইডিয়া হলো। বাড়ি, বিনা, বিএডিসি তে তোমার এই ধরনের প্রশ্নগুলোই হয়। আর বিএডিসি তে তোমার আমাদের বিভিন্ন সিড রিলেটেড তথ্যগুলো বেশি থাকে। তোমরা খালি প্রথমে চিন্তা করবা সিড এবং ফার্টিলাইজার ডিল করে বিএডিসি, অতএব বিএডিসির পরীক্ষায় সিড এবং ফার্টিলাইজার রিলেটেড প্রশ্ন বেশি হবে। আর ব্রি, বাড়ি, বিনা এই তিনটা হচ্ছে জেনেটিক্স এবং ব্রিডিং রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি হবে, কারণ এই তিনটাতে এই কাজগুলোই হয় মূলত। আর তোমার হুইটে হুইট, জুটে জুট, সুগার কেনে সুগার ক্যান, হ্যাঁ এই সুগার ক্রপ, এই হচ্ছে আমাদের কোশ্চেনের কাজগুলো এখান থেকে হয়। এবার আমরা আসি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে কি হয়, খুবই সুপারফিশিয়াল প্রশ্ন হয়। আমরা ওয়াক ইন ইন্টারভিউ হয় বিভিন্ন এসিআই তে, সিনজেন্টাতে, বায়োগ্রাফে। তুমি যাবা একটা ছোট একটা পরীক্ষা নিবে, খুবই সিম্পল, ইয়ে বিভিন্ন ডেফিনেশন থাকে, রিসেন্ট এগ্রিকালচার ইস্যু টিস্যু থাকে। বাট এখানে পরীক্ষা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি প্রাইভেট ইনস্টিটিউশনে ভাইবা দিতে গেলে তুমি কিভাবে রেসপন্স করবা। দেখা যায় ভাইবা বোর্ডে সেখানে জিজ্ঞেস করে বসে, আপনি কি আপনার তো রেজাল্ট ভালো, আপনি তো জবটা মনে হয় না আমাদের সাথে ক্যারি করবেন, আপনার তো ব্রাইট ফিউচার, আপনি এখানে প্রাইভেট সেক্টরে কেন আসছেন, এখানে তো অনেক টাফ, এখানে আমাদের তো মানে যারা আছে তাদের প্রচুর মাঠে দৌড়াদৌড়ি করতে হয়, ইয়ে করতে হয়। তোমাকে ডিমোটিভেশন করার চেষ্টা করবে, ডিমোরালাইজ করার চেষ্টা করবে। তখন তুমি বলবা যে হ্যাঁ স্যার, আসলে আমি আসলে তো বিশ্লেষণের চেষ্টা করতেছি, ওটা তো হইতে তো অনেক সময় লাগবে, আর হয় কি হয় না হয়, আমি আপাতত জয়েন করে থাকি। শেষ, তোমার চাকরি কিন্তু শেষ, হবে না, কখনো হবে না। প্রাইভেট সেক্টরে ওই ধরনের প্রশ্নের উত্তরে তোমাকে কনফিডেন্টলি বলতে হবে স্যার অ্যাকচুয়ালি, মানে আমি যেটা শিখাই দিচ্ছি এটা তোমরা বলবা না, তোমরা নিজেদের মতো করে উত্তর বানায় বলবা। সেটা হচ্ছে যে স্যার আমি অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চাই। গভর্নমেন্ট সেক্টর বাংলাদেশে অনেক দুর্নীতিগ্রস্ত, আর গভর্নমেন্ট সেক্টরে যে মানে ক্রাইসিস, নানান রকম জটিলতা, আর এখানে যে কম্পিটিশন, আমি আসলে সেখানে যেতে ইন্টারেস্টেড না। প্লাস হচ্ছে যে আমার স্যার খুবই ইচ্ছা, আমি ছোটবেলা থেকেই দেখছি
আমার অনেক বন্ধু বান্ধব যারা প্রাইভেট সেক্টরে আছে তারা খুবই ভালো করেছে, কেরিয়ার গ্রোথ ভালো স্যার, স্যালারি বা প্যাকেজ যেটা আছে সেটা খুবই ভালো। এখন হয়তো বা আমাকে শুরুতে হয়তো বা কমে শুরু করতে হচ্ছে, বাট আমি যদি খুব ভালোভাবে এখানে জব করি ইনশাল্লাহ আমি এখান থেকে খুব ভালো একটা ভালো জায়গায় যেতে পারবো। আর কর্পোরেট জবগুলোর একটা আলাদা চার্ম আছে স্যার, আমি চাই স্যার প্রাইভেট জব সেক্টরে আমি ইনশাল্লাহ ভালো করতে চাই। এবং তোমাকে এরপরে নানান কথা বলবে, এই কথা বলবে, সেই কথা বলবে, পেঁচায় পেঁচায় বলবে, কিন্তু কোথাও কিন্তু ভুল করেও তুমি মানে মানে তোমার বুঝাইতে হবে যে এই চাকরি ছাড়া তোমার আর জীবনে কোনো গতি নাই, এরকম করে বোঝাইতে হবে। সেটার জন্য কি কি লজিক দরকার না দরকার সেটা আগে থেকে তুমি এস্টাবলিশ করে রাখবা। ওইখানে গিয়ে মানে দুই দুই চারটা লাইন বলবা এরকম যেন না হয়, আগে থেকে লজিক এস্টাবলিশ করবা। আর বিসিএস এর ভাইবার ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে তো আসলে টোটাল সিলেবাসটাই আলাদা, টোটাল জিনিসটাই আলাদা। যদি বিসিএস এ কখনো তোমরা রিটেনে টিকে যাও সেক্ষেত্রে তোমার অবভিয়াসলি তোমরা মানে বিসিএস এর মানে প্রথম যে এটা সেটা যদি টিকে যাও তাহলে মানে মাত্র 200 নম্বরের একটা পরীক্ষা হয়, একেবারে সিলেবাস বেসড পরীক্ষা। তো সেই সিলেবাস বেসে তোমার এগ্রি বিসিএস আমার বই আছে, এটা পড়তে পারো। আর পাশাপাশি আমি তখন হয়তো বা পরীক্ষার ইমিডিয়েট আগে 1 সপ্তাহ যদি থাকে, 1 সপ্তাহ আগে একটা মানে একদিনের কোর্স নেই, ওটা করলেই মোটামুটি হয়ে যায়। আর যে কোনো চাকরি ভাইবা তোমার ধরো যে ভাইবার আগে আমার এগ্রি ভাইবা বইটা আছে, সেটা পড়তে পারো। এগ্রিপেডিয়া যে বইটা আছে এইটাতে ডেফিনেশন A to Z সব আছে, আমি চেষ্টা করছি সবকিছু দেওয়ার জন্য। আর হচ্ছে যে ইংরেজি গুলো জানার চেষ্টা করবো, বিভিন্ন ফসলের নাম তোমরা হয়তো বা চালতার ইংরেজি জানো না, তোমাদের কদবেলের ইংরেজি জানো না, তোমরা আপেলের ইংরেজি জানো না, তোমরা এই যে রিসেন্টলি তালের বিচি খাইছো, তালের বিচির ইংরেজি জানো কেউ? কেউ বলতে পারবা এখানে তালের বিচি ইংরেজি? স্যার আইস অ্যাপেল বলছিলেন ক্লাস। হ্যাঁ, আমি একদিন বলছিলাম যে আইস অ্যাপেল। সো এই জিনিসগুলো তোমাদের মানে যখন যেটা সামনে পড়বে শিখে ফেলবা, তাহলে তোমাদের আমাদের মনে হয় যে আমরা খুব সাকসেসফুলি আমরা এই করতে পারবো। তাহলে তোমরা একটু দেখো তো আমি যে তোমাদের ওভারঅল ক্লাস নিয়েছি, আমার মনে হয় না কোনো কিছু বাদ পড়েছে। আর হায়ার স্টাডিজের জন্য যারা এসেছেন তারা বা টুকিটাকি জার্মান থেকে আমাদের সাথে যুক্ত ছিল একজন, তারপরে আমাদের প্রথম দিকে আমাদের প্রাইভেট সেক্টর, ইন্টারন্যাশনাল প্রাইভেট সেক্টর থেকে জাকারিয়া ভাই ছিল, প্রাইভেট সেক্টর থেকে বাংলাদেশে ব্র্যাকে কাজ করছে, কেয়ারে কাজ করছে, আহ, ইয়ে সেও জয়েন করেছিল। এখানে মোটামুটি একটা প্যাকেজ হয়েছে। আমরা আশা করি যে আমরা যে জিনিসগুলো জেনেছি ইনশাল্লাহ আমাদের লাইফে কাজে লাগবে। আর ইন ফিউচারে তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমাকে বলতে পারো আমার সাথে এই কোর্সগুলোতে এঙ্গেজ হতে, যদি তা তোমাদের মনে হয় ভালো। আদারওয়াইজ যদি খারাপ মনে হয় অবশ্যই তোমরা রিভিউ দিবে তাদেরকে। আর এখন আমাদের ক্লাসের নেক্সট সেগমেন্ট, মানে আমাদের 48 মিনিট, আমরা এই 40 মিনিটে আমরা জাস্ট ওভারঅল A to Z সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কি কি পড়তে হবে A to Z একটা সামারি করব। এই ক্লাসটা অবভিয়াসলি কেউ এখানে যারা আছো 8 জন আছো কেউ মিস করবে না, কারণ এখন যে সামারি করব এটা হচ্ছে তুমি কি পড়বে আর কি পড়বে না। অতএব এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। আমাদের নেক্সট ক্লাসটাই আমি তোমাদেরকে চাই কেউ মিস করবে না। খেলা 11টায়, 11টার আগে আমরা আমাদের খেলা শেষ করে দিব। আমাদের খেলাটা শেষ করার পর তারপরে ওই ব্রাজিল আর জাপানের খেলা দেখবো, সেটাই ভালো হবে, তাই না? আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নেক্সট ইয়েতেই আমরা মনে হয় শুরু করতে পারবো।